গল্পকথন বাই কল্লোল চ্যানেলে আপনারা শুনছেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা অপরাজিত, আজ ৭ম পর্ব। ৩ দিন পর সে বৈকালের দিকে কাটনি লাইনের একটা ছোট্ট স্টেশনে নিজের বিছানা ও সুটকেসটা লইয়া নামিয়া পড়িল। হাতে পয়সা বেশি ছিল না বলিয়া প্যাসেঞ্জার ট্রেনে এলাহাবাদ আসিতে বাধ্য হয়, তাই এত দেরি। কয়দিন স্নান নাই, চুল রুক্ষ উস্কো খুস্কো, জোর পশ্চিমা বাতাসে ঠোঁট শুকাইয়া গিয়াছে। ট্রেন ছাড়িয়া চলিয়া গেল। ক্ষুদ্র স্টেশন, সম্মুখে একটা ছোট্ট পাহাড়। দোকান বাজারও কিছু চোখে পড়িল না। স্টেশনের বাহিরে বাঁধানো চাতালে একটু নির্জন স্থানে সে বিছানার বান্ডিলটা খুলিয়া পাতিল। কিছুই ঠিক নাই, কোথায় যাইবে, কোথায় শুইবে। মনে এক অপূর্ব অজানা আনন্দ। শতরঞ্জির ওপর বসিয়া সে খাতা খুলিয়া খানিকটা লিখিল। সিগারেট খাইয়া সুটকেসে ঠেস দিয়া চুপচাপ বসিয়া রইল। টোকা মাথায় একজন গোঁড় যুবককে কাঁচা শালপাতার পাইপ খাইতে খাইতে কৌতূহলী চোখের কাছে আসিয়া দাঁড়াইতে দেখিয়া অপু বলিল, উমেরিয়া হিয়া সে কেত্তা দূর হোগা? প্রথমবার লোকটা কথা বুঝিল না। দ্বিতীয়বার ভাঙা হিন্দিতে বলিল, 30 মিল। 30 মাইল রাস্তা! এখন সে যায় কিসে? মহা মুশকিল। জিজ্ঞাসা করিয়া জানিল 30 মাইল পথের ধারে শুধু বন আর পাহাড়। কথাটা শুনিয়া অপুর ভারী আনন্দ হইল। বন? কিরকম বন? খুব ঘন? বাঘ পর্যন্ত আছে? বাহ! কিন্তু এখন কি করিয়া যাওয়া যায়? কথায় কথায় গোঁড় লোকটি বলিল, 3 টাকা পাইলে সে নিজের ঘোড়াটা ভাড়া দিতে রাজি আছে। অপু রাজি হইয়া ঘোড়া আনিতে বলাতে লোকটা বিস্মিত হইল। আর বেলা কতটুকু আছে? এখন কি জঙ্গলের পথে যাওয়া যায়? অপু নাছোড়বান্দা। সামনের এই সুন্দর জ্যোৎস্না ভরা রাত্রে জঙ্গলের পথে ঘোড়ায় চাপিয়া যাওয়ার একটা দুর্দমনীয় লোভ তাহাকে পাইয়া বসিল। জীবনে এই সুযোগ কটা আসে, এ কি ছাড়া যায়? গোড় লোকটি জানাইল, আরও 1 টাকা খোরাকি পাইলে সে তল্পি বহিতে রাজি আছে। সন্ধ্যার কিছু পূর্বে অপু ঘোড়ায় চড়িয়া রওনা হইল। পেছনে মোট মাথায় লোকটা। স্নিগ্ধ রাত্রি। স্টেশন হইতে অল্প দূরে একটা বস্তি, একটি পাহাড়ি নালা। বাঁক ঘুরিয়াই পথটা শাল বনের মধ্যে ঢুকিয়া পড়িল। চারিধারে জোনাকি পোকা জ্বলিতেছে। রাত্রির অপূর্ব নিস্তব্ধতা, ত্রয়োদশীর চাঁদের আলো শাল পলাশের পাতার ফাঁকে ফাঁকে মাটির উপর যেন আলো আঁধারের বুটি কাটা জাল বুনিয়া দিয়াছে। অপু পাহাড়ি লোকটার নিকট হইতে একটা শালপাতার পাইপ ও সেদেশি তামাক চাহিয়া লইয়া ধরাইল বটে, কিন্তু 2 টান দিতেই মাথা কেমন ঘুরিয়া উঠিল। শালপাতার পাইপটা ফেলিয়া দিল। বন সত্যই ঘন, পথ আঁকাবাঁকা, ছোট ঝর্ণা এখানে ওখানে, উপল বিছানো পাহাড়ি নদী তীরে ছোট ফার্নের ঝোপ। কি ফুলের সুবাস, রাত্রিচর পাখির ডাক। নির্জনতা, গভীর নির্জনতা। মাঝে মাঝে সে ঘোড়াকে ছুটাইয়া দেয়। ঘোড়া চড়া অভ্যাস তাহার অনেকদিন হইতে আছে। বাল্যকালে মাঠের ছুটা ঘোড়া ধরিয়া কত চড়িয়াছে। চাঁপদানিতেও ডাক্তারবাবুটির ঘোড়ায় প্রতিদিনই চড়িত। সারা রাত্রি চলিয়া সকাল 7:30টায় উমেরিয়া পৌঁছিল। একটা ছোট্ট গ্রাম, পোস্ট অফিস, ছোট বাজার এবং কয়েকটা গালার আড়ত। ফরেস্ট রেঞ্জার ভদ্রলোকটির নাম অবনীমোহন বসু। তিনি তাহাকে দেখিয়া বিস্মিত হইলেন। আসুন আসুন, আপনি পত্র দিলেন না, কিছু না, ভাবলাম বোধহয় এখনো আসবার দেরি আছে। এতটা পথ এলেন রাতারাতি? ভয়ানক লোক তো আপনি। পথে একটা ছোট নদীর জলে স্নান করিয়া চুল আঁচড়াইয়া সে ফিটফাট হইয়া আসিয়াছে। তখনই চা খাবারের বন্দোবস্ত হইল। অপু লোকটিকে নিজের মানিব্যাগ শূন্য করিয়া 4 টাকা দিয়া বিদায় করিল। দুপুরের আহারের সময় অবনীবাবুর স্ত্রী দুজনকে পরিবেশন করিয়া খাওয়াইলেন। অপু হাসি মুখে বলিল, এখানে আপনাদের জ্বালাতন করতে এলাম বউ ঠাকরুন।
অবনীবাবুর স্ত্রী হাসিয়া বলিলেন, না এলে দুঃখিত হতাম। আমরা কিন্তু জানি আপনি আসবেন। কাল ওকে বলছিলাম আপনার আসবার কথা। এমনকি আপনার থাকবার জন্য সাহেবের বাংলোটা ঝাঁট দিয়ে ধুয়ে রাখার কথা হলো। ওটা এখনো খালি পড়ে আছে কি না? এখানে কি আর কোনো বাঙালি বা অন্য কোনো দেশের শিক্ষিত লোক নিকটে নেই? অবনীবাবু বলিলেন, আমার এক বন্ধু খুরিয়ার পাহাড়ে তামার খনির জন্য প্রসপেক্টিং করছেন, মিস্টার রায়চৌধুরী, জিওলজিস্ট। বিলেতে ছিলেন অনেকদিন। তিনি ওইখানে তাঁবুতে আছেন। মাঝে মাঝে তিনি আসেন। অল্প দিনের মধ্যেই ইহাদের সঙ্গে কেমন একটা সহজ মধুর সম্বন্ধ গড়িয়া উঠিল, যাহা কেবল এইসব স্থানে এইসব অবস্থাতেই সম্ভব। কৃত্রিম সামাজিকতার হুমকি এখানে মানুষের সঙ্গে মানুষের স্বাভাবিক বন্ধুত্বের দাবিকে ঘাড় গুঁজিয়া থাকিতে বাধ্য করে না বলিয়াই। একদিন বসিয়া বসিয়া সে খেয়ালের বশে কাগজে একটা কথকতার পালা লিখিয়া ফেলিল। সেদিন সকালে চা খাইবার সময় বলিল, দিদি, আজবেলা আপনাদের একটা নতুন জিনিস শোনাব। অবনীবাবুর স্ত্রীকে সে দিদি বলিতে শুরু করিয়াছে। তিনি সাগ্রহে বলিলেন, কি কি বলুন না। আপনি গান জানেন না? আমি অনেকদিন ওকে বলেছি আপনি গান জানেন। গানও গাইব, কিন্তু একটা কথকতার পালা শোনাব। আমার বাবার মুখে শোনা জড় ভরতের উপাখ্যান। দিদির মুখ আনন্দে উজ্জ্বল হইয়া উঠিল। তিনি হাসিয়া স্বামীকে কহিলেন, দেখলে গো, দেখো, বলিনি আমি? গলার স্বর অমন, নিশ্চয়ই গান জানেন। খাটল না কথা? দুপুরবেলা দিদি তাহাকে তাস খেলার জন্য পীড়াপিড়ি শুরু করিলেন। লেখা এখন থাক, তাস জোড়াটা না খেলে খেলে পোকায় কেটে দিলে। এখানে খেলার লোক মেলে না। যখন ওর বন্ধু মিস্টার রায়চৌধুরী আসেন, তখন মাঝে মাঝে খেলা হয়। আসুন আপনি, উনি আর আপনি, আরেকজন। আর কোথায়? আমি আর আপনি বসব, উনি একা দুহাত নিয়ে খেলবেন। জ্যোৎস্না রাত্রে বাংলোর বারান্দাতে সে কথকতা আরম্ভ করিল। জড়ভরতের বাল্যজীবনের করুণ কাহিনী নিজেরই শৈশব স্মৃতির ছায়াপাতে সত্য ও পুত হইয়া ওঠে। কাশীর দশাশ্বমেধ ঘাটে বাবার গলার স্বর কেমন করিয়া অলক্ষিতে তাহার গলায় আসে। শালবনের পত্র মর্মরে নৈশ পাখির গানের মধ্যে রাজর্ষি ভরতের সরল বৈরাগ্য ও নিষ্পৃহ আনন্দ যেন প্রতি সুর মূর্ছনাকে একটি অতি পবিত্র মহিমাময় রূপ দিয়া দিল। কথকতা থামিলে সকলেই চুপ করিয়া রহিল। অপু খানিকটা পর হাসিয়া বলিল, কেমন লাগল? অবনীবাবু একটু ধর্মপ্রাণ লোক, তাহার খুবই ভালো লাগিয়াছে। কথকতা দু একবার শুনিয়াছেন বটে, কিন্তু একই জিনিস, ইহার কাছে সেসব লাগে না। কিন্তু সকলের চেয়ে মুগ্ধ হইলেন অবনীবাবুর স্ত্রী। জ্যোৎস্নার আলোতে তাহার চোখ ও কপালে অশ্রু চিকচিক করিতেছিল। অনেকক্ষণ তিনি কোনো কথা কহিলেন না। স্বদেশ হইতে দূরে এই নিঃসন্তান দম্পতির জীবনযাত্রা এখানে একেবারে বৈচিত্র্যহীন। বহুদিন এমন আনন্দ কেহ তাহাদের দেয় নাই। দিন দুই পরে অবনীবাবুর বন্ধু মিস্টার রায়চৌধুরী আসিলেন। ভারী মন খোলা ও অমায়িক ধরনের লোক। বয়স 40-এর কাছাকাছি, কানের পাশে চুলে পাক ধরিয়াছে, বলিষ্ঠ গঠন ও সুপুরুষ, একটু অতিরিক্ত মাত্রায় মদ খান। জব্বলপুর হইতে হুইস্কি আনাইয়াছেন, কিরূপ কষ্ট স্বীকার করিয়া খানিক্ষণ তাহার বর্ণনা করিলেন। অবনীবাবু যে মদ খান অপু ইতিপূর্বে তাহা জানিত না। মিস্টার রায়চৌধুরী অপুকে বলিলেন, আপনার গুণের কথা সব শুনলাম অপূর্ববাবু, সে আপনাকে দেখেই আমার মনে হয়েছে। আপনার চোখ দেখলে যে কোনো লোক আপনাকে ভাবুক বলবে। তবে কি জানেন, আমরা হয়ে পড়েছি ম্যাটার অফ ফ্যাক্ট। আজ আপনাকে আরেকবার কথা করতে হবে, ছাড়ছি না আজ। কথাবার্তায়, গানে, হাসি খুশিতে সেদিন প্রায় সারা রাত কাটিল। মিস্টার রায়চৌধুরী চলিয়া যাইবার দিন তিনেক পরে একজন চাপরাশি তাহার নিকট হইতে অপুর নামে একখানা চিঠি আনিল। তাহার ওখানে একটা ড্রিলিং তাঁবুর তত্ত্বাবধানের জন্য একজন লোক দরকার। অপূর্ববাবু কি আসতে রাজি আছেন? আপাতত মাসে 50 টাকা ও বাসস্থান। অপুর নিকট ইহা একেবারে অপ্রত্যাশিত। ভাবিয়া দেখিল,
হাতে আনা 10 পয়সা মাত্র অবশিষ্ট আছে। উহারা অবশ্য যতই আত্মীয়তা দেখান, গান ও কথকতা করিয়া চিরদিন তো এখানে কাটানো চলিবে না। আশ্চর্যের বিষয়, এতদিন কথাটা আদৌ তাহার মনে উদয় হয় নাই যে কেন। মিস্টার রায়চৌধুরীর বাংলো প্রায় মাইল 20 দূর। 3 দিন পরে ঘোড়া ও লোক আসিল। অবনীবাবু ও তাহার স্ত্রী অত্যন্ত দুঃখের সহিত তাহাকে বিদায় দিলেন। পথ অতি দুর্গম। উমেরিয়া হইতে 3 মাইল উত্তর পশ্চিম দিকে গেলেই ঘন জঙ্গলের মধ্যে ডুবিয়া যাইতে হয়। 2-3টা ছোট ছোট পাহাড়ি নদী, আবার ছোট ছোট ফার্ন ঝোপ, ঝর্ণা। একটার জলে অপু মুখ ধুইয়া দেখিল জলে গন্ধকের গন্ধ। পাহাড়িয়া করবি ফুটিয়া আছে, বাতাস নবীন মাদকতায় ভরা, খুব স্নিগ্ধ, এমনকি যেন একটু গা শিরশির করে এই চৈত্র মাসেও। সন্ধ্যার পূর্বে সে গন্তব্যস্থানে পৌঁছাইয়া গেল। খনির কার্যকারিতা ও লাভালাভের বিষয় এখনো পরীক্ষাধীন। মাত্র খান 4-5 চওড়া খড়ের ঘর, 2টা বড় বড় তাঁবু, কুলিদের থাকিবার ঘর, একটা অফিস ঘর, সব শুদ্ধ 8-10 বিঘা জমির ওপর সব। চারিধার ঘেরিয়া ঘন দুর্গম অরণ্য, পেছনে পাহাড়, আবার পাহাড়। মিস্টার রায়চৌধুরী বলিলেন, খুব সাহস আছে আপনার, তা আমি বুঝেছি যখন শুনলাম আপনি রাত্রে ঘোড়ায় চড়ে উমেরিয়া এসেছিলেন। ও পথে রাত্রে এদেশের লোকও যেতে সাহস পায় না। অপুর এক সম্পূর্ণ নতুন জীবন শুরু হইল এই দিনটি হইতে। এমন এক জীবন যাহা সে চিরকাল ভালোবাসিয়াছে, যাহার স্বপ্ন দেখিয়া আসিয়াছে, কিন্তু কোনোদিন যে হাতের মুঠায় নাগাল পাওয়া যাইবে তাহা ভাবে নাই। তাহাকে যে ড্রিল তাঁবুর তত্ত্বাবধানে থাকিতে হইবে, তাহা এখান হইতে আরও 17-18 মাইল দূরে। মিস্টার রায়চৌধুরী নিজের একটা ঘোড়া দিয়া তাহাকে পরদিনই কর্মস্থানে পাঠাইয়া দিলেন। নতুন স্থানে আসিয়া অপু অবাক হইয়া গেল। বন ভালোবাসিলে কি হইবে, এই ধরনের বন কখনো দেখে নাই। নিবিড় বনানীর প্রান্তে উচ্চ তৃণভূমি, তারই মধ্যে খড়ের বাংলো ঘর, একটা পাতকুয়া, কুলিদের বাঁশের খুপড়ি, পেছনে ও দক্ষিণে পাহাড়। সেদিকে ঘন বন কতদূর পর্যন্ত বিস্তৃত তাহা চোখে দেখিয়া আন্দাজ করা যায় না। ক্রোশের পর ক্রোশ ধরিয়া পাহাড়, একটার পেছনে আরেকটা, আর গভীর জনমানবহীন অরণ্য, সীমা নাই, কুল কিনারা নাই। চারদিকের দৃশ্য অতি গম্ভীর। তাঁবুর ঠিক পেছনেই পাহাড় শ্রেণীর একটা স্থান আবার অনাবৃত, বেজায় খাড়া ও উঁচু। বিরাটকায় নগ্ন গ্রানাইট চূড়াটা বৈকালের শেষ রোদে কখনো দেখায় রাঙা, কখনো ধূসর, কখনো ঈষৎ তাম্রাভ কালো রঙের। এরূপ গম্ভীর দৃশ্য অরণ্যভূমির কল্পনাও জীবনে সে করে নাই কখনো। অপুর সারাদিনের কাজও খুব পরিশ্রমের। সকালে স্নানের পর কিছু খাইয়াই ঘোড়ায় উঠিতে হয়। মাইল 4 দূরের একটা জায়গায় কাজ তদারক করিবার পর প্রায়ই মিস্টার রায়চৌধুরীর 16 মাইল দূরবর্তী তাঁবুতে গিয়া রিপোর্ট করিতে হয়। তবে সেটা রোজ নয়, 2 দিন অন্তর অন্তর। ফিরিতে কোনোদিন হয় সন্ধ্যা, কোনোদিন বা রাত্রি 1 প্রহর 1.5 প্রহর। সবটা মিলিয়া 20-25 মাইলের চক্র। পথ কোথাও সমতল, কোথাও ঢালু, কোথাও দুর্গম। ঢালুটাতে জঙ্গল আছে, তবে তার তলা অনেকটা পরিষ্কার, ইংরেজিতে যাকে বলে ওপেন ফরেস্ট। কিন্তু পোয়াটাক পথ যাইতে না যাইতে সে মানুষের জগৎ হইতে সম্পূর্ণ বিচ্ছিন্ন হইয়া ঘন অরণ্যের নির্জনতার মধ্যে একেবারে ডুবিয়া যায়। সেখানে জন নাই, মানুষ নাই, চারিপাশে বড় বড় গাছ, ডালে পাতায় নিবিড় জড়াজড়ি। পথ নাই বলিলেও হয়। কখনো ঘোড়া চালাইতে হয় পাহাড়ি নদীর শুষ্ক খাত বাহিয়া, কখনো গভীর জঙ্গলের দুর্ভেদ্য বেত বন ঠেলিয়া, যেখানে বন্য শূকর বা সম্বর হরিণের দল যাতায়াতের সুঁড়িপথ তৈরি করিয়াছে সেই পথে। কত ধরনের গাছ লতা, গাছের ডালে এখানে ওখানে বিচিত্র রঙের অর্কিড, নিচে অ্যাজোলিয়ার হলুদ ফুল ফুটিয়া প্রভাতের বাতাসকে গন্ধ ভারাক্রান্ত করিয়া তোলে। ঘোড়া চালাইতে চালাইতে অপুর মনে হয় সে যেন জগতে সম্পূর্ণ একা। সারা দুনিয়ার সঙ্গে তার কোনো সম্পর্ক নাই, শুধু আছে সে আর তাহার ঘোড়াটি ও চারিপাশের এই অপূর্ব দৃষ্ট বিজন বন। আর কি নির্জনতা!
কলিকাতার বাসায় নিজের বন্ধ দুয়ার ঘরটার কৃত্রিম নির্জনতা নয়, এ ধরনের নির্জনতার সঙ্গে তাহার কখনো পরিচয় ছিল না। এই নির্জনতা বিরাট, অদ্ভুত, এমন কিছু যাহা পূর্ব হইতে ভাবিয়া অনুমান করা যায় না, অভিজ্ঞতার অপেক্ষা রাখে। ভারী পছন্দ হয় এ জীবন। গল্পের বইয়ে টইয়ে যেরকম পড়িত, এ যেন ঠিক তাহাই। খোলা জায়গা পাইলেই ঘোড়া ছাড়িয়া দেয়, গতির আনন্দে সারা দেহে একটা উত্তেজনা আসে। খানাখন্দ, শিলা, পাইওরাইটের স্তূপ কে মানে? নত শাল শাখা এড়াইয়া দোদুল্যমান অজানালতা পাশ কাটাইয়া পৌরুষ ভরা উদ্দামতার আনন্দে তীর বেগে ঘোড়া উড়াইয়া চলে। ঠিক এইসব সময়েই তাহার মনে পড়ে, প্রায়ই মনে পড়ে, শিলেদের অফিসের সেই ৩ বৎসরব্যাপী বদ্ধ সংকীর্ণ অন্ধকার কেরানি জীবনের কথা। কখনো চোখ বুজিলে অফিসটা সে দেখিতে পায়, বায়েন রিপেন টাইপিস্ট বসিয়া খটখট করিতেছে, রামধন নিকাশনবিশ বসিয়া খাতাপত্র লিখিতেছে, সেই বাঁধানো মোটা ফাইলের দপ্তরটা। শিক্ষানবিশের পেছনের দেওয়াল চুনবালি খসিয়া দেখিতে হইয়াছে যেন একটা পূজানিরত পুরুত ঠাকুর। রোজ সে ঠাট্টা করিয়া বলিত, ও রামধনবাবু, আপনার পুরুত ঠাকুর আজ ফুল ফেলবেন না? উহ, সে কি বদ্ধতা! এখন যেন সেসব একটা দুঃস্বপ্নের মতো মনে হয়। সারাদিনের পরিশ্রমের পর সে বাংলোয় ফিরিয়া পাতকুয়ার ঠান্ডা জলে স্নান করিয়া এক প্রকার বন্য লেবুর রস মেশানো চিনির শরবত খায় গরমের দিনে। শরীর যেন জুড়াইয়া যায়। তারপরেই রামচরিত মিশ্র আসিয়া রাত্রের খাবার দিয়া যায়। আটার রুটি, কুমড়া বা ঢ্যাঁড়সের তরকারি ও অড়হরের ডাল। 12-13 মাইল দূরের একটা বস্তি হইতে জিনিসপত্র সপ্তাহ অন্তর কুলিরা লইয়া আসে। মাছ একেবারেই মেলে না, মাঝে মাঝে অপু পাখি শিকার করিয়া আনে। একদিন সে বনের মধ্যে এক হরিণকে বন্দুকের পাল্লার মধ্যে পাইয়া অবাক হইয়া গেল। বড় শিঙা বা সম্বর হরিণ ভারী সতর্ক, মানুষের গন্ধ পাইলে তার ত্রিসীমানায় থাকে না। কিন্তু তাহার ঘোড়ার 12 গজের মধ্যে এই হরিণটা আসিল কি রূপে? খুশি ও আগ্রহের সহিত বন্দুক উঠাইয়া লক্ষ্য করিতে গিয়া সে দেখিল, লতাপাতার আড়াল হইতে শুধু মুখটি বাহির করিয়া হরিণটিও অবাক চোখে তাহার দিকে চাহিয়া আছে। ঘোড়ায় চড়া মানুষ দেখিয়া ভাবিতেছে, হয়তো এ আবার কোন জীব। হঠাৎ অপুর বুকের মধ্যটা ছাঁত করিয়া উঠিল। হরিণের চোখ দুটি যেন তাহার খোকার চোখের মতো, অমনি ডাগর ডাগর, অমনি অবোধ নিষ্পাপ। সে উদ্যত বন্দুক নামাইয়া তখনই টোটাগুলি খুলিয়া লইল। এখানে যতদিন ছিল আর কখনো শিকারের চেষ্টা করে নাই। খাওয়া দাওয়া শেষ হয় সন্ধ্যার পরই। তারপরে সে নিজের খড়ের বাংলোর কম্পাউন্ডে চেয়ার পাতিয়া বসে। অপূর্ব নিস্তব্ধতা, অস্পষ্ট জ্যোৎস্না ও আধারে পেছনকার পাহাড়ের গম্ভীর দর্শন অনাবৃত গ্রানাইট প্রাচীরটা কি অদ্ভুত দেখায়। শালকুসুমের সুবাস ভরা অন্ধকার, মাথার উপরকার আকাশে অগণিত নৈশ নক্ষত্র। এখানে অন্য কোনো সাথী নাই। তাহার মন ও চিন্তার উপর অন্য কাহারও দাবি দেওয়া নাই, উত্তেজনা নাই, উৎকণ্ঠা নাই। আছে শুধু সে আর এই বিশাল অরণ্য প্রকৃতির কর্কশ বন্ধুর বিরাট সৌন্দর্য, আর আছে এই নক্ষত্র ভরা নৈশ আকাশটা। বাল্যকাল হইতেই সে আকাশ ও গ্রহ নক্ষত্রের প্রতি আকৃষ্ট। কিন্তু এখানে তাদের এ কী রূপ! কুলিরা সকাল সকাল খাওয়া সারিয়া ঘুমাইয়া পড়ে। রামচরিত মিশ্র মাঝে মাঝে অপুকে সাবধান করিয়া দেয়, তাম্বুকা বাহার মাত बैठिए বাবুজি, শেরকা বাড়া ডার হ্যায়। পরে সে কাঠকুটা জ্বালিয়া প্রকাণ্ড অগ্নিকুণ্ড করিয়া গ্রীষ্মের রাত্রেও বসিয়া আগুন পোহায়। অবশেষে সেও যাইয়া শুইয়া পড়ে, তাহার অগ্নিকুণ্ড নিভিয়া যায়। স্তব্ধ রাত্রি, আকাশ অন্ধকার, পৃথিবী অন্ধকার, আকাশে বাতাসে অদ্ভুত নীরবতা। আবলুসের ডালপাতার ফাঁকে 2-1 তারা যেন অসীম রহস্য ভরা মহাবোমের বুকের স্পন্দনের মতো দীপ দীপ করে। বৃহস্পতি স্পষ্টতর হয়,
উত্তর পূর্ব কোণের পর্বতছানুর বনের ওপর কালপুরুষ ওঠে। এখানে ওখানে অন্ধকারের বুকে আগুনের আঁচড় কাটিয়া উল্কাপিণ্ড খসিয়া পড়ে। রাত্রি গভীর হইবার সঙ্গে সঙ্গে নক্ষত্রগুলা কি অদ্ভুতভাবে স্থান পরিবর্তন করে। আবলুস ডালের ফাঁকের তারাগুলা ক্রমশ নিচে নামে। কালপুরুষ ক্রমে পর্বতছানুর দিক হইতে মাথার উপরকার আকাশে সরিয়া আসে। বিশালকায় ছায়াপথটা তেরছা হইয়া ঘুরিয়া যায়। বৃহস্পতি পশ্চিম আকাশে ঢলিয়া পড়ে। রাত্রির পর রাত্রি এই গতির অপূর্ব লীলা দেখিতে দেখিতে এই শান্ত সনাতন জগৎটা যে কি ভয়ানক রুদ্র গতিবেগ প্রচ্ছন্ন রাখিয়াছে তাহার স্নিগ্ধতা ও সনাতনত্বের আড়ালে, সেই সম্বন্ধে অপুর মন অদ্ভুতভাবে সচেতন হইয়া উঠিল। জীবনে কখনো তাহার এত ঘনিষ্ঠ পরিচয় হয় নাই বিশাল নক্ষত্র জগৎটার সঙ্গে। এভাবে হইবার আশা কখনো কি ছিল? অপুর বাংলো ঘরের পেছনে ও দক্ষিণে পাহাড়। পেছনকার পাহাড়ে তলি 1/2 মাইলের কম, দক্ষিণের পাহাড় মাইল 2 দূরে। সামনের বহুদূর বিস্তৃত উঁচু নিচু জমিটা শাল ও পপরেল চারা ও এক প্রকার অর্ধশুষ্ক তৃণে ভরা, অনেক দূর পর্যন্ত খোলা। সারা পশ্চিম দিক চক্রবাল জুড়িয়া বহু দূরে বিন্ধ্য পর্বতের নীল অস্পষ্ট সীমারেখা, সিন্দওয়ারা ও মহাদেও শৈলশ্রেণী। পশ্চিমা বাতাসের ধুলাবালি যেদিন আকাশকে আবৃত না করে সেদিন বড় সুন্দর দেখায়। মাইল 11 দূরে নর্মদা বিজন বনপ্রান্তরের মধ্য দিয়া বহিয়া চলিয়াছে। খুব সকালে ঘোড়ায় উঠিয়া স্নান করিতে গেলে বেলা 9টার মধ্যে ফিরিয়া আসা যায়। দক্ষিণে পর্বতসানুর বন ঘন নিবিড়, জনমানবহীন, রুক্ষ ও গম্ভীর। দিনের শেষে পশ্চিম গগন হইতে অস্ত সূর্যের আলো পড়িয়া পেছনের পাহাড়ের যে অংশটা খাড়া ও অনাবৃত, তাহার গ্রানাইট দেওয়ালটা প্রথমে হয় হলদে, পরে হয় মেটে সিঁদুরের রং, পরে জর্দা রঙের হইতে হইতে হঠাৎ ধূসর ও তারপরই কালো হইয়া যায়। ওদিক দিগন্ত লক্ষ্মীর ললাটে আলোর টিপের মতো সন্ধ্যা তারা ফুটিয়া ওঠে। অরণ্যানী ঘন অন্ধকারে ভরিয়া যায়। শাল ও পাহাড়ি বাঁশের ডালপালায় বাতাস লাগিয়ে এক প্রকার শব্দ হয়। রামচরিত ও জহুরি সিং নেকড়ে বাঘের ভয়ে আগুন জ্বালে। চারিধারে শিয়াল ডাকিতে শুরু করে, বনমোরগ ডাকে। অন্ধকার আকাশে দেখিতে দেখিতে গ্রহ তারা জ্যোতিষ্ক ছায়াপথ একে একে দেখা দেয়। পৃথিবী, আকাশ বাতাস অপূর্ব রহস্যভরা নিস্তব্ধতায় ভরিয়া যায়। তাঁবুর পাশের দীর্ঘ ঘাসের বন দুলাইয়া এক একদিন বন্য বরাহ পলাইয়া যায়। দূরে কোথায় হায়না উন্মাদের মতো হাসিয়া উঠে। গভীর রাত্রে কৃষ্ণপক্ষের ভাঙা চাঁদ পাহাড়ের পেছন হইতে ধীরে ধীরে উঠিতে থাকে। এ যেন সত্যই গল্পের বইয়ে পড়া জীবন। একদিন সে বৈকালে ঘোড়ায় চড়িয়া বেড়াইতে যায়। শুধুই উঁচু নিচু অর্ধশুষ্ক তৃণভূমি, ছোট বড় শিলাখণ্ড ছড়ানো, মাঝে মাঝে শাল ও বাদাম গাছ, আর এক জাতীয় বড় বন্য গাছের কি অপূর্ব আঁকাবাঁকা ডালপালা, চৈত্রের রৌদ্রে পাতা ঝরিয়া গিয়াছে। নীল আকাশের পটভূমিতে পত্রশূন্য ডালপালা যেন ছবির মতো দেখা যায়। অপুর তাঁবু হইতে মাইল 3 দূরে একটা ছোট পাহাড়ি নদী আঁকিয়া বাঁকিয়া গিয়াছে। অপু তাহার নাম রাখিয়াছে বক্রতোয়া। গ্রীষ্মকালে জল আদৌ থাকে না। তাহারই ধারে একটা শাল ঝাড়ের নিচের একখানা পাথরের উপর সে এক একদিন গিয়া বসে। ঘোড়াটা গাছের ডালে বাঁধিয়া রাখে। স্থানটা ঠিক ছবির মতো। স্বর্ণাভ বালুর উপর অন্তর্হিত বন্য নদীর উপর ঢাকার চরণ চিহ্ন, হাত কয়েক মাত্র প্রশস্ত নদী খাত। উভয় তীরই পাষাণময়। ওপারে কঠিন ও দানাদার কোয়ার্টজাইট ও ফিকে হলদে রঙের বড় বড় পাথরের চাঁয়ে ভরা। অতীত কোন হিমযুগের তুষার নদীর শেষ প্রবাহে ভাসিয়া আসিয়া এখানে হয়তো আটকাইয়া গিয়াছে। সোনালি রঙের নদী বালু হয়তো সুবর্ণ রেণু মেশানো। অন্তঃসূর্যের রাঙা আলোয় অত চকচক করে কেন নতুবা? নিকটে সুগন্ধলতা কস্তুরীর জঙ্গল। খর বৈশাখী রৌদ্রে শুষ্ক সুঁটিগুলি ফাটিয়া মৃগনাভির গন্ধে অপরাহ্নের বাতাস ভারাক্রান্ত করিয়া তুলিয়াছে।
বক্রতোয়া হইতে খানিকটা দূরে ঘন বনের মধ্যে পাহাড়ের গায়ে একটা ছোট ঝর্ণা, যেন উঁচু চৌবাচ্চা ছাপাইয়া জল পড়িতেছে এমন মনে হয়। নিচের একটা খাতে গ্রীষ্মদিনেও জল থাকে। রাত্রে ওখানে হরিণদের দল জল খাইতে আসে শুনিয়া অপু কতবার 1.5 প্রহর রাত্রে ঘোড়ায় চড়িয়া সেখানে গিয়াছে, কখনো দেখে নাই। গ্রীষ্ম গেল, বর্ষাও কাটিল, শরৎকালে বন্য শেফালি বনে অজস্র ফুল ফুটিল। বক্রতোয়ার শাল ঝাড়টার কাছে বসিলে তখনও ঝর্ণার শব্দ পাওয়া যায়। এমন সময়ের এক জ্যোৎস্না রাত্রে সে জহুরি সিংকে লইয়া গেল জায়গাটাতে। দশমীর জ্যোৎস্না ডালে পাতায়, পাহাড়ি বাদামি বনের মাথায়, স্নিগ্ধ বাতাসে শেফালির ঘন মিষ্টি গন্ধ। এই জ্যোৎস্না মাখা বনভূমি, এই রাত্রির স্তব্ধতা, এই শিশিরার্দ্র নৈশ বায়ু, এরা যেন কতকালের কথা মনে করাইয়া দেয়, যেন দূর কোনো জন্মান্তরের কথা। হরিণের দল কিন্তু দেখা গেল না। এইসব নির্জন স্থানে অপু দেখিল মনের ভাব সম্পূর্ণ অন্যরকম হয়। শহরে বা লোকালয়ে যে মন আত্মসমস্যা লইয়া ব্যাপৃত থাকে, অ্যাম্বিশন লইয়া ব্যস্ত থাকে, এখানকার উদার নক্ষত্র খচিত আকাশের তলায় সেসব আশা আকাঙ্ক্ষা সমস্যা অতি তুচ্ছ ও অকিঞ্চিতকর মনে হয়। মন আরও ব্যাপক হয়, উদার হয়, দ্রষ্টা হয়, অ্যাঙ্গেল অফ ভিশন একদম বদলাইয়া যায়। এই জন্যে অনেক অনেক বইই গার্হস্থ্য সমাজে যা খুব ঘোরতর সমস্যামূলক ও প্রয়োজনীয় ও উপাদেয়, এখানকার নিঃসঙ্গ ও বিশ্বতমুখী জীবনে তা অতি খেল, রসহীন ও অপ্রয়োজনীয় মনে হয়। এখানে ভালো লাগে সেই সব যাহা শাশ্বতকালের, এই অনন্তের সঙ্গে যাহার যোগ আছে। অপুর সেই গ্রহবিজ্ঞানের বইখানা যেমন এখন যেন তাদের নতুন অর্থ হয়, এত ভাবিতে শেখায়। চৈতন্যের কোন নতুন দ্বার যেন খুলিয়া যায়। ফাল্গুন মাসে একজন ফরেস্ট সার্ভেয়ার আসিয়া মাইল 10 দূরে বনের মধ্যে তাঁবু ফেলিলেন। অপু তাহার সহিত ভাব করিয়া ফেলিল। মাদ্রাজি ভদ্রলোক, বেশ লেখাপড়া জানা। অপু প্রায়ই সন্ধ্যাটা সেখানে কাটাইত, চা খাইত, গল্পগুজব করিত। ভদ্রলোক থিওডোলাইট পাতিয়া এই নক্ষত্র ও নক্ষত্র চেনাইয়া দিতেন। একদিন আবার দুপুরে নিমন্ত্রণ করিয়া একরকম ভাতের পিঠা খাওয়াইতেন। অপু সকালে উঠিয়া যাইত, দুপুরের পর খাওয়া সারিয়া ঘোড়ায় নিজের তাঁবুতে ফিরিত। ফিরিবার পথে ডান দিকের পাহাড়ি ঢালুতে বহুদূর ব্যাপিয়া শীতের শেষে লোহিয়া ও বিজনির ফুলের বন। ঘোড়া থামাইয়া অনেকক্ষণ ধরিয়া দেখিত, তাঁবুতে ফিরিবার কথা ভুলিয়া যাইত। যে কখনো এমন নির্জন অরণ্য ভূমিতে, যেখানে ক্রোশের পর ক্রোশ যাও লোক নাই, জল নাই, গ্রাম নাই, বস্তি নাই, সেসব স্থানের মুক্ত আকাশের তলে কঠিন ব্যালাস্ট কি গ্রানাইটের রুক্ষ পর্বত প্রাচীরের ছায়ায়, নিম্নভূমিতে, ঢালুতে, ঝাঁঝা দুপুরে রাশি রাশি অগণিত বেগুনি জর্দা ও শ্বেতাভ হলুদ রঙের বন্য লোহিয়া ও বিজনির ফুলের বন না দেখিয়াছে, তাহাকে এই দৃশ্যের ধারণা করানো অসম্ভব হইবে। এমন কত শত বৎসর ধরিয়া প্রতি বসন্তে রাশি রাশি ফুল ফুটিয়া ঝরিতেছে, কেহ দেখিবার নাই, শুধু ভোমরা ও মৌমাছিদের মহোৎসব। একদিন অমরকণ্টক দেখিতে যাইবার জন্যে অপু মিস্টার রায়চৌধুরীর নিকট ছুটি চাহিল। মনটা ইহার আগে অত্যন্ত উতলা হইয়াছিল। কেন যে উতলা হইল কারণটা কিছুতেই ভালো ধরিতে পারিল না। ভাবিল এই সময় একবার ঘুরিয়া আসিবে। মিস্টার রায়চৌধুরী শুনিয়া বলিলেন, যাবেন কিসে? পথ কিন্তু অত্যন্ত খারাপ। এখান থেকে প্রায় 80 মাইল দূরে হবে। এর মধ্যে 60 মাইল ডেন্স ভার্জিন ফরেস্ট। বাঘ, ভালুক, নেকড়ের দল সব আছে। বিনা বন্দুকে যাবেন না, ঘোড়া সহি সেসব নিয়ে যান। রাত হবার আগে আশ্রয় নেবেন কোথাও। সেন্ট্রাল ইন্ডিয়ার বাঘ রসগোল্লাটির মতো লুফে নেবে। ওই জন্য কতদিন আপনাকে বারণ করেছি, এখানেও সন্ধ্যের পর তাঁবুর বাইরে বসবেন না, বা অন্ধকারে বনের পথে একা ঘোড়া চালাবেন না। আপনি বড্ড রেকলেস। তখন সে উৎসাহে পড়িয়া বিনা ঘোড়াতেই বাহির হইল বটে, কিন্তু দ্বিতীয় দিন সন্ধ্যার সময় নিজের ভুল বুঝিতে পারিল। ধারালো পাথরের নুড়িতে জুতার তলা কাটিয়া চিরিয়া গেল,
অত দূর পথ হাঁটিবার অভ্যাস নাই। পায়ে এক বিরাট ফোসকা উঠিয়াছে। পেছনে রামচরিত বোচকা লইয়া আসিতেছিল। সে সমানে পথ হাঁটিয়া চলিয়াছে, মুখে কথাটি নাই। বহু দূরের একটা পাহাড় দেখাইয়া বলিল, ওর পাশ দিয়া পথ। পাহাড়টা ধোঁয়া ধোঁয়া দেখা যায়, বোঝা যায় না মেঘ না পাহাড়, এত দূরে। অপু ভাবিল, পায়ে হাঁটিয়ে অত দূর সে যাইবে কদিনে। এ ধরনের ভীষণ অরণ্যভূমি অপুর মনে হইল এই অঞ্চলে এতদিন আসিয়াও সে দেখে নাই। সে যেখানে থাকে সেখানকার বন ইহার তুলনায় শিশু, নিতান্ত অবোধ শিশু। দুপুরের পর যে বন শুরু হইয়াছে তাহা এখনো শেষ হয় নাই, অথচ সন্ধ্যা হইয়া আসিল। অন্ধকার নামিবার আগে একটা উঁচু পাহাড়ের উপরকার চড়াই পথে উঠিতে হইল। উঠিয়াই দেখা গেল, সর্বনাশ, সামনে আবার ঠিক এমনি আরেকটা পাহাড়। অপুর পায়ের ব্যথাটা খুব বাড়িয়াছিল, তৃষ্ণাও পাইয়াছিল বেজায়। অনেকক্ষণ হইতে জলের সন্ধান মেলে নাই। আবলুস গাছের তলা বিছাইয়া অম্লমধুর কেদ ফল পড়িয়াছিল, সারা দুপুর তাহাই চুষিতে চুষিতে কাটিয়াছে, কিন্তু জলের অভাবে আর চলে না। দূরে দূরে উত্তরে ও পশ্চিমে নীল পর্বতমালা, নিম্নের উপত্যকার ঘন বনানী সন্ধ্যার ছায়ায় ধূসর হইয়া আসিতেছে। সরু পথটা বনের মধ্য দিয়া আঁকিয়া বাঁকিয়া নামিয়া গিয়াছে। সৌভাগ্যের বিষয়, সম্মুখের পাহাড়টার ওপারে 1 মাইলের মধ্যে বন বিভাগের একটা ডাক বাংলো পাওয়া গেল। চারিধারে নিবিড় শালবন, মধ্যে ছোট্ট খড়ের ঘর। খাল ও বন বিভাগের লোকেরা মাঝে মাঝে রাত্রি কাটায়। এই রাত্রির অভিজ্ঞতা ভারী অদ্ভুত ও বিচিত্র। বাংলোতে অপুরা একটি প্রৌঢ় লোককে পাইল। সে ইহারি মধ্যে ঘরে খিল দিয়া বসিয়া কি পড়িতেছিল। ডাকাডাকিতে উঠিয়া দরজা খুলিয়া দিল। জিজ্ঞাসা করিয়া জানা গেল লোকটা মৈথিলি ব্রাহ্মণ, নাম আজবলাল ঝাঁ। বয়স 60 বা 70 হইবে। সে সেই রাত্রে নিজের ভাণ্ডার হইতে আটা ঘৃত বাহির করিয়া আনিয়া অপুর নিষেধ সত্ত্বেও উৎকৃষ্ট পুরি ভাজিয়া আনিল। পরে অতিথি সৎকার সারিয়া ঘরের মধ্যে বসিয়া সুস্বরে সংস্কৃত রামায়ণ পড়িতে আরম্ভ করিল। কিছু পরেই অপু বুঝিল লোকটা সংস্কৃত ভালো জানে, নানা কাব্য উত্তম রূপে পড়িয়াছে। নানা স্থান হইতে শ্লোক মুখস্থ বলিতে লাগিল। কাব্যচর্চায় অসাধারণ উৎসাহ, তুলসীদাসী রামায়ণ হইতে অনর্গল দোহা আবৃত্তি করিয়া যাইতে লাগিল। ক্রমে ওঝাজি নিজের কাহিনী বলিল। দেশ ছিল দ্বারভাঙা জেলায়, সেখানেই শৈশব কাটে। 13 বৎসর বয়সে উপনয়নের পর এক বেনিয়ার কাছে চাকরি লইয়া কাশী আসে, পড়াশোনা সেইখানেই। তারপর কয়েক জায়গায় টোল খুলিয়া ছাত্র পড়াইবার চেষ্টা করিয়াছিল, কোথাও সুবিধা হয় নাই। পেটের ভাত জোটে না। নানা স্থানে ঘুরিবার পর এই ডাকবাংলোয় আজ 7-8 বৎসর বসবাস করিতেছে। লোকজন এখানে বড় একটা আসে না, কালে ভদ্রে 1-8 জন। সেই একা থাকে। মাঝে মাঝে 13 মাইল দূরের বস্তি হইতে খাবার জিনিস ভিক্ষা করিয়া আনে, বেশ চলিয়া যায়। সে আছে, আর আছে তার কাব্যগ্রন্থগুলি, তার মধ্যে 2খানা হাতে লেখা পুঁথি, মেঘদূত ও কয়েক স্বর্গভট্টি। অপুর এত সুন্দর লাগিল এই নিরীহ অদ্ভুত প্রকৃতির লোকটির কথাবার্তা ও তাহার আগ্রহ ভরা কাব্যপ্রীতি। এই নির্জন বনবাসেও একটা শান্ত সন্তোষ। তবে লোকটি যেন একটু বেশি বকে, বিদ্যাটি যেন বেশি জাহির করিতে চায়, কিন্তু এত সরলভাবে করে যে দোষ ধরাও যায় না। অপু বলিল, পণ্ডিতজি, আপনাকে এখানে থাকতে দেয়? কেউ কিছু বলে না? না বাবুজি, নাগেশ্বর প্রসাদ বলে একজন ইঞ্জিনিয়ার আছে, তিনি আমাকে খুব মানেন, সেই জন্যে কেউ কিছু বলে না। কথায় কথায় অপু বলিল, আচ্ছা পণ্ডিতজি, এই বন কি অমরকণ্টক পর্যন্ত এমনই ঘন? বাবুজি, এই হচ্ছে প্রসিদ্ধ বিন্ধ্যারণ্য। অমরকণ্টক ছাড়িয়ে বহুদূর পর্যন্ত বন, এমনই ঘন। চিত্রকূট ও দণ্ডকারণ্য এই বনের পশ্চিম দিকে। এর বর্ণনা শুনুন তবে নৈষধচরিতে। দময়ন্তী রাজ্যভ্রষ্ট নলের সঙ্গে ছাড়াছাড়ি হবার পরে এই বনে পথ হারিয়ে ঘুরছিলেন।
ঋক্ষবান পর্বতের পাশের পথ দিয়ে তিনি বিদর্ভ দেশে যান। রামায়ণেও এই বনের বর্ণনা শুনবেন অরণ্যকাণ্ডে। শুনুন তবে। অপু ভাবিল লোকটা বর্তমানের কোনো ধার ধারে না, প্রাচীন শিক্ষা দীক্ষায় একেবারে ডুবিয়া আছে, সব কথায় পুরাণের কথা আনিয়া ফেলে। লোকটাকে ভারী অদ্ভুত লাগিতেছিল। সারা জীবন এখানে ওখানে ঘুরিয়া কিছু করিতে পারে নাই, এই বনবাসে নিজের প্রিয় পুঁথিগুলি লইয়া বৎসরের পর বৎসর কাটাইয়া চলিয়াছে। কোনো দুঃখ নাই, কষ্ট নাই। এই ধরনের লোকের দেখা মেলে না বেশি। ওঝাজি সুস্বরে রামায়ণের বন বর্ণনা পড়িতেছিল। কি অদ্ভুতভাবে যে চারিপাশের দৃশ্যের সঙ্গে খাপ খায়। নির্জন শালবনে অস্পষ্ট জ্যোৎস্না উঠিয়াছে, তেন্দু ও চিরঞ্জি গাছের পাতাগুলি এক এক জায়গায় ঘন কালো দেখাইতেছে। বনের মধ্যে শিয়ালের দল ডাকিয়া উঠিয়া প্রহর ঘোষণা করিল। কোথায় রেল, মোটর, এরোপ্লেন, ট্রেড ইউনিয়ন? ওঝাজির মুখে অরণ্যকাণ্ডের শ্লোক শুনিতে শুনিতে সে যেন অনেক দূরের এক সুপ্রাচীন জাতির অতীত সভ্যতা ও সংস্কৃতির মধ্যে গিয়া পড়িল একেবারে। অতীতের গিরি তরঙ্গিনী তীরবর্তী তপবন, হোম ধূম পবিত্র গোধূলির আকাশতলে বিস্তৃত অগ্নিশালা, সুগভাণ্ড, অজিন, কুশ, সমিধ, জলকলস, চির ও কৃষ্ণাজিন পরিহিত সজপা মুনিগণের বেদ পাঠধ্বনি, শান্ত গিরিশানু, বনজ কুসুমের সুগন্ধ, গোদাবরী তটে পুন্নাগ নাগকেশরের বনে পুষ্প আহরণরতা সুমুখী আশ্রম বালকগণ, কৃষাঙ্গী রাজবধূগণ। ক্ষীণ জ্যোৎস্নায় নদীজল আলো হইয়া উঠিয়াছে। তীরে স্থলবেতসের বনে ময়ূর ডাকিতেছে। সে যেন স্পষ্ট দেখিল এই নিবিড় অজানা অরণ্যানীর মধ্য দিয়া নির্ভীক কবাটবক্ষ ধনুষ্পাণী প্রাচীন রাজপুত্রগণ সকল বিপদকে অতিক্রম করিয়া চলিয়াছেন। দূরে নীল মেঘের মতো পরিদৃশ্যমান ময়ূর নিনাদিত ঘন বন, দুর্গম পথের নানা স্থানে সাপদ রাক্ষসে পূর্ণ খন্দ, গুহা, গহ্বর, মহাগজ ও মহাব্যাঘ্র দ্বারা অধ্যুষিত অজানা ও মৃত্যুসংকুল, চারিধারে পর্বতরাজের ধাতুরঞ্জিত শৃঙ্গ সকল আকাশে মাথা তুলিয়া দাঁড়াইয়া আছে। কুন্দগুল্ম, সিন্ধুবার, শিরীষ, অর্জুন, সাপ, নিপ, বেতস, তিনিস ও তমাল তরুতে শ্যামায়মান গিরিশানু, স্বর দ্বারা বিদ্ধ বুরু ও পৃষৎ মৃগ আগুনে ঝলসাইয়া খাওয়া, বিশাল ইঙ্গুদি তরুমূলে সতর্ক রাত্রিযাপন। ওঝাজি উৎসাহ পাইয়া অপুকে একটা পুঁটুলি খুলিয়া একরাশ সংস্কৃত কবিতা দেখাইলেন। গর্বের সহিত বলিলেন, বাবুজি, ছেলেবেলা থেকেই সংস্কৃত কবিতায় আমার হাত আছে। একবার কাশী নরেশের সভায় আমার গুরুদেব ঈশ্বর শরণ আমায় নিয়ে যান। একজোড়া দোশালা বিদায় পেয়েছিলাম, এখনও আছে, ৩০-৩৫ বৎসর আগেকার কথা। তারপর তিনি অনেকগুলি কবিতা শুনাইলেন। বিভিন্ন ছন্দের সৌন্দর্য ও তাহাতে তাহার রচিত শ্লোকের কৃতিত্ব সরল উৎসাহে বর্ণনা করিলেন। এই ৩০ বৎসর ধরিয়া ওঝাজি বহু কবিতা লিখিয়াছেন ও এখনও লেখেন। সবগুলি সযত্নে সঞ্চয় করিয়া রাখিয়াও দিয়াছেন, একটিও নষ্ট হইতে দেন নাই, তাহাও জানাইলেন। একটা অদ্ভুত ধরনের দুঃখ ও বিষাদ অপুর হৃদয় অধিকার করিল। কত কথা মনে আসিল। তাহার বাবা এইরকম গান ও পাঁচালি লিখিত তাহার ছেলেবেলায়। কোথায় গেল সেসব? যুগ যে বদল হইয়া যাইতেছে, ইহারা তাহা ধরিতে পারে না। ওঝাজির এত আগ্রহের সহিত লেখা কবিতা কে পড়িবে? কে আজকাল ইহার আদর করিবে? কোন আশা ইহাতে পুরিবে ওঝাজির? অথচ কত ঐকান্তিক আগ্রহ ও আনন্দ ইহার পেছনে আছে। চাঁপদানির পোস্ট অফিসে কুড়াইয়া পাওয়া সেই ছোট মেয়েটির নাম ঠিকানা ভুল পত্রখানার মতোই তাহা ব্যর্থ ও নিরর্থক হইয়া যাইবে। সকালে উঠিয়া সে ওঝাজিকে একখানা 10 টাকার নোট দিয়া প্রণাম করিল। নিজের একখানা ভালো বাঁধানো খাতা লিখিবার জন্যে দিল। কাছে আর টাকা বেশি ছিল না, থাকিলে হয়তো আরও দিত। তাহার একটা দুর্বলতা এই যে, যে একবার তাহার হৃদয় স্পর্শ করিতে পারিয়াছে, তাহাকে দিবার বেলায় সে মুক্ত হস্ত, নিজের সুবিধা অসুবিধা তখন দেখে না। ডাকবাংলো হইতে মাইলখানেক পরে পথ ক্রমে উপরের দিকে উঠিতে লাগিল।
ক্রমে আরও উপরে, উচ্চ মালভূমির উপর দিয়ে পথ, শাল, বাঁশ, খয়ের ও আবলুসের ঘন অরণ্য, ডাইনে বামে উঁচু নিচু ছোট বড় পাহাড় ও টিলা। শাল পুষ্প সুরভিত সকালের হাওয়া যেন মনের আয়ু বাড়াইয়া দেয়। চতুর্থ দিন বৈকালে অমরকণ্টক হতে কিছু দূরে অপরূপ সৌন্দর্যভূমির সঙ্গে পরিচয় হইল। পথটা সেখানে নিচের দিকে নামিয়াছে। দুই দিকে পাহাড়ের মধ্যে সিকি মাইল চওড়া উপত্যকা, দুধারের সানুদেশের বন অজস্র ফুলে ভরা, পলাশের গাছ যেন জ্বলিতেছে। হাত দুই উঁচু পাথরের পাড়, মধ্যে গৈরিক বালু ও উপল সজ্জায় শিশু সোন। নির্মল জলের ধারা হাসিয়া খুশিয়া আনন্দ বিলাইতে বিলাইতে ছুটিয়া চলিয়াছে। একটা ময়ূর শিলাখণ্ডের আড়াল হইতে নিকটের গাছের ডালে উঠিয়া বসিল। অপুর পা আর নড়িতে চায় না। তার মুগ্ধ ও বিস্মিত চোখের সম্মুখে শৈশব কল্পনার স্বর্গকে কে আবার এভাবে বাস্তবে পরিণত করিয়া খুলিয়া বিছাইয়া দিল। এত দূর বিসর্পিত দিগ্বলয় সে কখনো দেখে নাই। এত নির্জনতার কখনো ধারণা ছিল না তাহার। বহু দূরে পশ্চিম আকাশের অনতিস্পষ্ট সুদীর্ঘ নীল শৈলরেখার উপরকার আকাশটাতে সে কি অপরূপ বর্ণ সমুদ্র! কি অপূর্ব দৃশ্য চোখের সম্মুখে যে খুলিয়া যায়, এমন সে কখনো দেখে নাই, জীবনে কখনো দেখে নাই। এ বিপুল আনন্দ তাহার প্রাণে কোথা হইতে আসে? এই সন্ধ্যা, এই শ্যামলতা, এই মুক্ত প্রসারের দর্শনে যে অমৃত মাখানো আছে, সে মুখে তাহা কাহাকে বলিবে? কে তাহার এই চোখ ফুটাইল? কে সাঁঝ সকালের সূর্যাস্তের নীল বনানীর শ্যামলতার মায়া কাজল তাহার চোখে মাখাইয়া দিল? দূর বিসর্পিত চক্রবাল রেখা দিগন্তের যতটুকু ঘেরিয়াছে, তাহারই কোনো কোনো অংশে বহুদূরে নেমির শ্যামলতা অনতিস্পষ্ট সান্ধ্য দিগন্তে বিলীন। কোনো কোনো অংশ ধোঁয়া ধোঁয়া দেখা যাওয়া বনরেখায় পরিস্ফুট। কোনো দিকে সাদা সাদা বকের দল আকাশের নীল পটে ডানা মেলিয়া দূর হইতে দূরে চলিয়াছে। মন কোথাও বাঁধে না। অবাধ উদার দৃষ্টি পরিচয়ের গণ্ডি পার হইয়া যাইয়া অদৃশ্য অজানার উদ্দেশ্যে ভাসিয়া চলে। তাহার মনে হইল, সত্য সত্য সত্য, এই নির্জন শান্ত অরণ্যভূমিতে বনের ডালপালার আলো ছায়ার মধ্যে পুষ্পিত কবিদারের সুগন্ধে দিনের পর দিন ধরিয়া এক একটি নবজগতের জন্ম হয়। ওই দূর ছায়াপথের মতো তাহা দূর বিসর্পিত। এইটুকু শেষ নয়, এখানে আরম্ভও নয়। তাহাকে ধরা যায় না। অথচ এইসব নীরব জীবন মুহূর্তে অনন্ত দিগন্তের দিকে বিস্তৃত তাহার রহস্যময় প্রসার মনে মনে বেশ অনুভব করা যায়। এই 1 বৎসরের মধ্যে মাঝে মাঝে সে তাহা অনুভব করিয়াছেও। এই অদৃশ্য জগৎটার মোহস্পর্শ মাঝে মাঝে বৈশাখী শালমঞ্জরীরা উন্মাদ সুবাসে, সন্ধ্যাধূসর অনতিস্পর্শ গিরিমালার সীমারেখায়, নেকড়ে বাঘের ডাকে, ভর জ্যোৎস্নাস্নাত শুভ্র জনহীন আরণ্যভূমির গাম্ভীর্যে, অগণিত তারাখচিত নিঃসীম শূন্যের ছবিতে। বৈকালে ঘোড়াটি বাঁধিয়া যখনই বক্রতোয়ার ধারে বসিয়াছে, যখনই অপর্ণার মুখ মনে পড়িয়াছে, কতকাল ভুলিয়া যাওয়া দিদির মুখখানা মনে পড়িয়াছে, একদিন শৈশব মধ্যাহ্নে মায়ের মুখে শোনা মহাভারতের দিনগুলির কথা মনে পড়িয়াছে, তখনই সঙ্গে সঙ্গে তাহার ইহাও মনে হইয়াছে যে যে জীবন, যে জগৎকে আমরা প্রতিদিনের কাজে কর্মে হাটে ঘাটে হাতের কাছে পাইতেছি, জীবন তাহা নয়। এই কর্মব্যস্ত অগভীর একঘেয়ে জীবনের পেছনের একটি সুন্দর পরিপূর্ণ আনন্দ ভরা সৌম্য জীবন লুকানো আছে। সে এক শাশ্বত রহস্য ভরা গহন গভীর জীবন মন্দাকিনী, যাহার গতি কল্প হইতে কল্পান্তরে। দুঃখকে তাহা করিয়াছে অমৃতত্বের পাথেয়, অশ্রুকে করিয়াছে অনন্ত জীবনের উৎসধারা। আজ তাহার বসিয়া বসিয়া মনে হয়, শিলেদের বাড়ির চাকুরি তাহার দৃষ্টিকে আরো শক্তি দিয়াছিল। অন্ধকার অফিস ঘরে একটুখানি জায়গায় 10টা হইতে 7টা পর্যন্ত আবদ্ধ থাকিয়া একটুখানি খোলা জায়গার জন্যে সে কি তীব্র লোলুপতা, বুভুক্ষা। 2 টিউশনির ফাঁকে গড়ের মাঠের দিকের বড় গির্জাটার চূড়ার পেছনকার আকাশের দিকে তৃষিত চোখে চাহিয়া থাকার সে কি হ্যাংলামি। কিন্তু সেই বদ্ধ জীবনী
পিপাসাকে আরও বাড়াইয়া দিয়াছিল, শক্তির অপচয় হইতে দেয় নাই, ধরিয়া বাঁধিয়া সংহত করিয়া রাখিয়াছিল। আজ মনে হয় চাঁপদানির হেডমাস্টার জ্যোতিষবাবুও তাহার বন্ধু, জীবনের পরম বন্ধু, সেই নিষ্পাপ দরিদ্র ঘরের উৎপীড়িতা মেয়ে পটেশ্বরীও। ভগবান তাহাকে নিমিত্ত স্বরূপ করিয়াছিলেন। তাহারা সকলে মিলিয়া চাঁপদানির সেই কুলিবস্তির জীবন হইতে তাহাকে জোর করিয়া দূর করিয়া না দিলে আজও যে সেখানেই থাকিয়া যাইত। এমন সব অপরাহ্নে সেখানে বিশু স্যাকরার দোকানের সান্ধ্য আড্ডায় মহা খুশিতে আজও বসিয়া তাস খেলিত। এই কথাও প্রায়ই মনে হয়, জীবনকে খুব কম মানুষই চেনে। জন্মগত ভুল সংস্কারের চোখে সবাই জীবনকে বুঝিবার চেষ্টা করে, দেখিবার চেষ্টা করে, দেখাও হয় না, বোঝাও হয় না। তাছাড়া সে চেষ্টাই বা কজন করে? অমরকণ্টক তখনও কিছু দূর। অপু বলিল, রামচরিত, কিছু শুকনো ডাল আর ঝালপাতা কুড়িয়ে আনো, চা করি। রামচরিতের ঘোর আপত্তি তাহাতে। সে বলিল, হুজুর, এসব বনে বড় ভালুকের ভয়, অন্ধকার হওয়ার আগে অমরকণ্টকের ডাক বাংলোয় যেতে হবে। অপু বলিল, তাড়াতাড়ি চা হয়ে যাবে, যাও না তুমি। পরে সে বড় লোটাটায় সোনের জল আনিয়া 3 টুকরা পাথরের উপর চাপাইয়া আগুন জ্বালিল, হাসিয়া বলিল, একটা ভজন গাও রামচরিত, যে আগুন জ্বলেছে এর কাছে তোমার ভালুক এগোবে না, নির্ভয়ে গাও। জ্যোৎস্না উঠিল, চারিধারে অদ্ভুত গম্ভীর শোভা। কল্লকার কাব্যপুরাণের রেশ তাহার মন হইতে এখনো যায় নাই। বসিয়া বসিয়া মনে হইল, সত্যই যেন কোন সুন্দরী চারুনেত্রা রাজবধূ, নবপুষ্পিতা মল্লীলতার মতো তন্নী লীলাময়ী এই জনহীন নিষ্ঠুর আরণ্যভূমিতে পথ হারাইয়া বিপন্নার মতো ঘুরিতেছেন। তাহার উদ্ভ্রান্ত স্বামী ঘুমন্ত অবস্থায় তাহাকে পরিত্যাগ করিয়া চলিয়া গিয়াছে। দূরে ঋক্ষবান পর্বতের পার্শ্ব দিয়া বিদর্ভ যাইবার পথটি তাহাকে কে বলিয়া দিবে? গল্পকথন বাই কল্লোল চ্যানেলে আপনারা শুনছেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা অপরাজিত। আজ ৭ম পর্ব। আমরা নিয়মিত গল্প পাঠ করে শোনাচ্ছি। আপনারা যারা প্রথমবারের মতো শুনছেন, কাইন্ডলি সাবস্ক্রাইব করে নেবেন। গল্প পাঠ ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। নিজে ভালো থাকবেন, আশপাশের লোকজনকে ভালো রাখবেন। টাটা।